ওকে। সো আমরা লাস্ট ডেতে কথা বলছিলাম যে কয়টা টুলস নিয়ে, তারপর থেকে আমরা শুরু করব। আমরা প্রথমে এখানে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এই আজকে থেকে যে ভার্সনটা দেখাচ্ছে এটা 2025-এর ভার্সন। সো এর আগে যে দুইটা ক্লাস আমি নিছি সেই দুইটা ক্লাস হচ্ছে 19 ভার্সনে ছিল। তো আজকে থেকে আমি আবার হচ্ছে 25 ভার্সনে কন্টিনিউ করবো আর কি। সো আমি নর্মালি হচ্ছে যেভাবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ডকুমেন্ট নেই, সেটাই হচ্ছে আমি এখানে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলবো, আর কোনো কাজ করতেছি না। এখানে যেমন যেভাবে আছে সেভাবে আমি রেখে দিচ্ছি। ওকে। সো আমাদের ডকুমেন্ট যখন ক্রিয়েট হয়ে গেল, এবার হচ্ছে আমরা পরের টুলস গুলো নিয়ে কথা বলি। আমরা এখান থেকে হচ্ছে ইরেজার, সিজার এবং হচ্ছে নাইফ টুল পর্যন্ত কথা বলছিলাম। এবং এখানে আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে রোটেট টুল এবং হচ্ছে রিফ্লেক্ট টুল। সো রোটেট এবং রিফ্লেক্ট নিয়ে আমরা কথা বলবো। রোটেট টুলটার আসলে কাজ কি? রোটেট টুলটার হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি আপনি রোটেট করতে চান, প্রয়োজন হতে পারে সেটাকে আপনি ঘোরাবেন। সো যদি রোটেট করার প্রয়োজন হয় তখন আপনি রোটেট টুলটা ব্যবহার করবেন। রিফ্লেক্টটা হচ্ছে আহ, বিপরীত হয়ে যাবে। তো এই জিনিসগুলো এখানে আমাদের আলাদা টুলস দেয়া আছে। চাইলে আমরা কিন্তু হচ্ছে এটাকে অন্যভাবেও করতে পারবো, এটার মাধ্যমেও করতে পারবো। সো আমি যদি এখানে ধরেন একটা শেপ নিয়ে নিলাম, এখানে এটার হচ্ছে ফিল কালারটাকে আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটা কালার দিয়ে দিলাম এবং হচ্ছে স্ট্রোক কালারটাকে আপাতত অফ করলাম। এবং এখানে এই যে এই শেপের মধ্যে যে ছোট ছোট পয়েন্টগুলো আছে, আমি বলছিলাম যে পয়েন্টগুলো ধরে আমি চাইলে কিন্তু হচ্ছে এটাকে মডিফাই করতে পারবো। সো এটা মডিফাই করলাম, একটা সাইড মডিফাই করলাম যেন আমি এটাকে রিফ্লেক্ট করলে বা রোটেট করলে বোঝা যায়। সো এখান থেকেও আপনি হচ্ছে এটাকে রিফ্লেক্ট করতে পারবেন, এই রোটেট করতে পারবেন, রিফ্লেক্ট করতে পারবেন, এখান থেকেও করা যাবে। আবার আমরা চাইলে হচ্ছে কি করতে পারতেছি, এই যে আমরা রোটেট টুলটাকে সিলেক্ট করতেছি, বা এমনি নর্মালি আমরা হচ্ছে ব্ল্যাক অ্যারো বা হচ্ছে সিলেকশন টুলটাকে সিলেক্ট করতেছি, মাউসের রাইট ক্লিক করে, যেটা আমি দেখাইছিলাম এর আগের দিন, ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্ম থেকে আমি যদি দেখেন এই যে রোটেট, রিফ্লেক্ট, এই জিনিসগুলো আমি পেয়ে যাচ্ছি। রোটেটে যদি আমি যাই, রোটেটে ক্লিক করব, এখানে আমি প্রিভিউটা সেট রাখবো এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে রোটেট করতে চাচ্ছি সেটা এখানে আমি হচ্ছে বসায় দেবো। লাইক হচ্ছে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটাকে, ধরেন যে আমি যদি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই। আচ্ছা, কি ব্যাপার, কিবোর্ডটাতে কি হলো আবার? আচ্ছা, 1 মিনিট, আমি একটু দেখি কি সমস্যা হচ্ছে। আচ্ছা, ধরেন আমি এটাকে এইভাবে করে একটু মানে ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু একটু প্রবলেম হচ্ছে, সো ম্যানুয়ালি ধরেন যে আমি এভাবে দিয়ে দিলাম। সো এই যে আমি এখানে ম্যানুয়ালি পরিবর্তন করতেছি, এইভাবেও করতে পারি, আমি চাইলে হচ্ছে এখানে বসাইতেও পারি। সো এই যে এটাকে আমি রোটেট করতে পারতেছি এইভাবে, এই মাউসের রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে। আবার আমি যদি মনে করি যে হচ্ছে এটাকে রিফ্লেক্ট করব, মানে হচ্ছে বিপরীতমুখী করব, সেক্ষেত্রে সেটাও করতে পারি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। সো দেখেন এটা বিপরীতমুখী চলে যাবে, এবং এটা ভার্টিক্যালি হতে পারে, হরিজেন্টালি হতে পারে। হরিজেন্টালি হলে উপরের নিচের দিকে আর কি যাবে, উপরেরটা নিচের দিকে চলে আসবে। আবার অ্যাঙ্গেল ওয়াইজও আমি এখান থেকেও আবার এটাকে করতে পারি, যে কতটুকু অ্যাঙ্গেলে আমি হচ্ছে এটাকে রিফ্লেক্ট করব, সেটাও আমি চাইলে করতে পারি। সো এইখান থেকে যেভাবে আমরা করতে পারি, এইখান থেকেও ওই সেম জিনিসগুলো করা যাবে। তো এটা আমি করার জন্য একটু কিবোর্ডের লাইনটাকে অন অফ করে নিই। ওকে। সো এইখানে আমরা ধরেন এটাকে যদি রোটেট করতে চাই এইটার সাহায্যে, তাহলে দেখেন এই যে রোটেট টুলটাকে আমি সিলেক্ট করলাম, যখন আমি রোটেট টুলটাকে সিলেক্ট করতেছি তখন দেখবেন রোটেটের যে পয়েন্টটা আছে, পয়েন্টটা একদম সেন্টারে থাকবে। এটা বাই ডিফল্ট, এটা হচ্ছে সেন্টারে থাকবে। এখন আমি যদি মনে করি এখান থেকেই রোটেট করব, ওকে ফাইন, বাট আমি যদি মনে করি যে এই রোটেশনটা আমার স্পেসিফিক কোনো একটা কেন্দ্র থাকবে, সেখান থেকে রোটেট হবে, তখন আমি কি করতেছি, ধরেন এই যে এই জায়গায় আমি নিয়ে আসতে চাচ্ছি, তো আমি এইখানে একটা ক্লিক করলেই আমার পয়েন্টটা কিন্তু চলে আসবে, দেখেন রোটেটের পয়েন্টটা চলে আসছে। কিন্তু যদি আপনি এখান থেকেই করতে চান তাহলে এইটা শুধু একটা ক্লিক করলে হবে না, সাথে আপনাকে কি করতে হবে, আপনি চাচ্ছেন ধরেন এই যে এইখানে আমাদের এইটাকে আমি পয়েন্টটাকে আবার এখানে নিয়ে আসলাম, ধরেন যেটা এখানে আছে আপনি চাচ্ছেন যে এটা এইখানে আসুক, তাহলে আপনাকে অল্টার ধরে একটা ক্লিক করতে হবে। অল্টার ধরে যদি আপনি একটা ক্লিক করেন, দেখেন আমি হচ্ছে এখানে অল্টার ধরে একটা ক্লিক করলাম। অল্টার ধরে ক্লিক করলে
এই যে পয়েন্টটাও এখানে সেট হয়ে যাবে, সাথে আপনাকে রোটেটের পপ আপটা দিবে। যদি আপনি অল্টার ধরে ক্লিক না করেন তাহলে পপ আপটা পাবেন না, তখন আপনাকে আবার ম্যানুয়ালি হচ্ছে ওই ট্রান্সফর্ম থেকে করতে হবে। এখন আমি যদি এটাকে রোটেট করতে চাই, লাইক হচ্ছে 45 ডিগ্রি, সো দেন কপি করলাম, দেখেন এটা 45 ডিগ্রিতে রোটেট হয়ে গেল। সো এই জিনিসটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। আমরা সাধারণত ইলাস্ট্রেটর শেখার ক্ষেত্রে একটা জিনিস খুবই আহ, মানে খুব কমন বলতে পারেন, খুব কমন আমরা এটা দেখি, যেমন হচ্ছে একটা ফ্লোরাল টাইপের ইফেক্ট। লাইক আমি হচ্ছে এখানে একটা ধরেন যে এরকম একটা আহ, ধরেন যে এরকম আমি একটা হচ্ছে শেপ নিলাম, ঠিক আছে। সো এটাকে আমি একটা শেপ এভাবে তৈরি করে নিলাম। দেন এইটাকে আমি ধরেন যে আবার রিফ্লেক্ট করব, জাস্ট একটা শেপ তৈরি করে নিচ্ছি। এটা মানে করতে হবে এমন এমন কোনো কথা নেই, আমি আমার মতন একটা শেপ তৈরি করে নিলাম। সো এই যে এরকম, ঠিক আছে, যে মাঝে একটু ফাঁকা থাকবে। সো এই টাইপের। আচ্ছা, আমি চাইলে এটাকে আরেকটু এদিকে টেনেও দিতে পারি। এখন আমরা কিন্তু গত ক্লাসে ধরেন যে এই জিনিসগুলো দেখে আসছি যে আমরা চাইলে এই পয়েন্টগুলোকে কিন্তু হচ্ছে জয়েন করতে পারি। এছাড়াও আরেকটা অপশন আছে, যেটাও হচ্ছে আমি আলোচনা করছিলাম, বাট ওইটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়নি, বাট ওটা আমি এখন দেখাবো। যেমন ধরেন আমি এখানে দুইটাকে এরকম পাশাপাশি নিলাম। এখন আমি যদি একটা সাইডকে ধরেন এখান থেকে একটু মানে জয়েন করে দিতে চাই, ধরেন যে এইভাবে করে আমি জয়েন করে দিলাম, তারপর এটাকে চাইলে এভাবে সিলেক্ট করে এখানে হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল আছে, এটা দিয়ে আমি চাইলে একটু ড্র্যাগ করে দিতে পারি। হ্যাঁ, এভাবে ড্র্যাগ করে দেওয়া যেতে পারে, তাহলে এটা ধরেন যে এককভাবে একটা শেপ তৈরি হয়ে যাবে, এরকম একটা মানে করা যায় জয়েন করার পরে। সো এখন আমি এইটাকে যদি রোটেট করতে চাই, এইটাকে যদি আমি এখন রোটেট করতে চাই তাহলে কি করব, দেখেন এটা ফ্লোরাল টাইপের একটা ইফেক্ট আনার জন্য আর কি। সো তখন একে তোমার কেন্দ্র এইখান থেকে ঘুরাইলে হবে না, তখন আমাকে ধরেন যে এই পয়েন্টে এসে ঘুরাইতে হবে। সো তখন আমি কি করতেছি, রোটেট টুলে যাচ্ছি, এখান থেকে আমি পয়েন্টটাকে সিলেক্ট করতেছি যে এই জায়গা থেকে এটা রোটেট হবে। সো অল্টার ধরে আমি একটা ক্লিক করতেছি, সো এটা রোটেটও হবে, সাথে হচ্ছে আমাদের এই মানে পপ আপ যেটা সেটাও আসবে। এখন এইটা আমাদের একটা সার্কেলকে কেন্দ্র করেই যেহেতু ঘুরবে, আমরা জানি যে একটা সার্কেল 360 ডিগ্রি হয়। এখন কতগুলো এরকম আপনার শেপ দিয়ে সার্কেলটা পূরণ হবে সেটাও আমি এখান থেকে বলে দিতে পারি। যেমন 360 ভাগ 360 হচ্ছে আমাদের টোটাল যে সার্কেলের পরিধিটা। সো 360 ডিগ্রি, এর বেশি তো আর হবে না, এর কমও তো হবে না। সো 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রি মানে পুরো সার্কেলটা ঘুরতে কয়টা শেপ আমি ব্যবহার করতে চাচ্ছি, যদি আমি বলি 360 ভাগ 4, তাহলে আমার কি হবে, 360 ডিগ্রি ঘোরার জন্য 4টা শেপ নিবে। এখন কত ডিগ্রি করে ঘুরাইতে হবে সেটা তার ব্যাপার। আমি জাস্ট প্রিভিউটাকে আনচেক করি, তাহলে দেখেন 90 ডিগ্রি করে ঘুরাইতে হবে। আমি যদি এবার বলি 360 ডিগ্রি ভাগ আমি চাচ্ছি 5টা শেপ, তাহলে 5টা শেপে কত হইতে পারে, আমি প্রিভিউ যদি অন অফ করি, দেখেন 72। তার মানে এটা আপনি ক্যালকুলেটরে বা বিভিন্নভাবে ক্যালকুলেশন না করে আপনি এইখানেই বলে দিতে পারেন, তাহলে ও অটো ক্যালকুলেট করবে। কিছু ক্ষেত্রে ফ্র্যাকশন তৈরি হইতে পারে, যেমন ধরেন 360 ভাগ ধরেন যে আমি বলি 7, যে 7টা শেপ দিয়ে এটা পূরণ হবে। তাহলে এই যে 51.43, হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে আপনার ওই ক্যালকুলেটর দিয়ে বা ওইভাবে ক্যালকুলেশন করার দরকার নেই। আপনি চাচ্ছেন যে আমার এখানে টোটাল 7টা শেপ দিয়ে এটা পূরণ হোক, আপনি জাস্ট বলে দেন 360 ভাগ 7। এখন কত ডিগ্রি করে ঘুরালে 7টা শেপ দিয়ে একটা সার্কেল পূরণ হবে, এটা ওর ব্যাপার, এটা হচ্ছে প্রোগ্রাম বুঝে নেবে। এখন আমি যদি এটাকে কপি করি তাহলে দেখেন আগেরটাও আছে, পরেরটাও থাকলো। দেন আমি কন্ট্রোল ডি যদি প্রেস প্রেস করি, কন্ট্রোল ডি হচ্ছে ট্রান্সফর্ম এগেইন। কন্ট্রোল ডি শর্টকাট হচ্ছে ট্রান্সফর্ম এগেইনের শর্টকাট কন্ট্রোল ডি। সো এটা কি করবে, কন্ট্রোল ডিটা কি করবে, ডুপ্লিকেটও করবে, এবং সে আগে যে কমান্ডটা পাইছে, আমি যে যে 51.43 ডিগ্রি ঘুরায় কপি করছি, টোটাল জিনিসটাকে সে হচ্ছে রিপিট করবে, কপিও করবে, আর প্রত্যেকবার 51.43 ডিগ্রি করে সে ঘুরাইতে থাকবে। সো কন্ট্রোল ডি প্রেস করলাম, আবারও আবারও করলাম, আবারও করলাম। এখন দেখেন আমার এখানে কয়টা শেপ হয়েছে, এখান থেকে যদি কাউন্ট করেন 1 2 3 4 5 6 7, তার মানে আমি 7টা শেপ দিয়ে এই সার্কেলটা পূরণ করতে চাইছিলাম। সো 7টা দিয়ে আমি করে ফেললাম। আমি যদি চাইতাম 8টা দিয়ে করতে, আমি যদি চাইতাম 10টা দিয়ে করতে, তাহলে 360 ভাগ যতগুলো শেপ চাচ্ছি ততগুলো আমি বলে দিতে পারতাম। ঠিক আছে। সো এই কাজে আমরা কিন্তু হচ্ছে এই রোটেট টুলটার ব্যবহার করে থাকি। এবং ইন ফিউচারে আমরা যদি কেউ মান্ডালা ডিজাইন করতে চাই, মান্ডালা ডিজাইন করার সময়ও কিন্তু আমাদেরকে এই প্রসেস, সেম প্রসেসটাই ফলো করতে হয়।
এই সেম প্রসেসটাই আমরা মান্ডালা ডিজাইনে সাধারণত ফলো করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রোটেট টুলের কাজ। ওকে, সো এরপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস একটু দেখি। যেমন দেখেন এখানে ভিতরে কিন্তু আর অনেকগুলো শেপ তৈরি হয়ে গেছে, আমরা চাইলে হচ্ছে এগুলোকে আলাদাভাবে কালারাইজ করতে পারি। এবং কালারাইজ করার জন্য কিন্তু আমাদের এই যে এখানে যে শেপ বিল্ডার টুলটা আছে, এই শেপ বিল্ডার টুলটা কিন্তু আমাদেরকে হেল্প করবে। শেপ বিল্ডার টুল দিয়ে তিন ধরনের কাজ হয়। এই শেপ বিল্ডার টুলটা দিয়ে আপনি তিন ধরনের কাজ করতে পারবেন। অনেকেই পাথফাইন্ডার একটা টপিক আছে, এই পাথফাইন্ডারের সাথে অনেকেই পরিচিত। যখনই মানুষ দেখা যায় যে একটা জিনিস জানে, তখন ওইটার প্রতি মানুষের একটা দুর্বলতা তৈরি হয় যে আমি এটা দিয়েই করব। কিন্তু পাথফাইন্ডার যে ব্যাপারটা, পাথফাইন্ডারটা হচ্ছে একটা সময়ে ধরেন যে ওটার বিকল্প কিছুই ছিল না, এমন একটা ব্যাপার ছিল। আমরা সবসময় পাথফাইন্ডার দিয়ে সব কাজ করতাম। জয়েন করার ক্ষেত্রে বলেন, ডিভাইড করার ক্ষেত্রে বলেন, ইউনাইট করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা পাথফাইন্ডার ব্যবহার করতাম। বাট যখন শেপ বিল্ডার টুল দিয়ে আমরা পাথফাইন্ডারের মতো সেম কাজগুলো করতে পারি, তখন আমরা কিন্তু খুব একটা পাথফাইন্ডারের দিকে যাই না। আমি আপনাদেরকে একটু দেখাই। শেপ বিল্ডার টুল দিয়ে যারা পাথফাইন্ডার চিনেন জানেন তারা তো ধরতেই পারবেন, আর যারা জানেন না তাদেরকে আমি পাথফাইন্ডারটাও দেখাচ্ছি একটু পরে। সো শেপ বিল্ডার টুল দিয়ে আপনি তিন ধরনের অপারেশন করতে পারবেন, তিন ধরনের কাজ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি মাইনাস করতে পারবেন, মানে কেটে ফেলতে পারবেন। শেপ বিল্ডার টুল দিয়ে অবজেক্টের সাপেক্ষে অবজেক্ট কেটে ফেলা যায়। যেমন আমি ধরেন যে এই অংশটুকু বা এই যে ভিতরের যে পাপড়িগুলোর মতন বা এই টাইপের জিনিসগুলো যেগুলো তৈরি হয়েছে, আমি চাচ্ছি এগুলোকে কেটে ফেলবো। তাহলে শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে পুরোটাকেই আমি পুরো যত অবজেক্ট এখানে আছে সবগুলোকে সিলেক্ট করছি ড্র্যাগ করে। দেন আমি যদি কেটে ফেলতে চাই তাহলে অল্টার ধরতে হবে। অল্টার ধরলে দেখবেন মাউসের কার্সারটা একটা মাইনাস সাইনের মতন শো করতেছে। সো যখন মাইনাস সাইনের মতন শো করবে তখন আমি এটাকে মাইনাস করতে পারবো। দেখেন এই যে আমি এগুলোকে মাইনাস করতে পারতেছি। তার মানে শেপ বিল্ডার টুল দিয়ে তিন ধরনের কাজ করা যায়। তার মধ্যে একটা ধরন হচ্ছে শেপের সাপেক্ষে শেপকে মাইনাস করা যায়। আমরা এখানে শেপের সাপেক্ষে শেপটাকে মাইনাস করছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসতেছি। নাম্বার টু হচ্ছে স্পেসিফিক কোনো এরিয়াকে আমরা কালার করতে পারি। যেই অংশটাকে আমি একটু আগে কেটে ফেললাম, আমি চাইলে ওই অংশটাকে কেটে না ফেলে চাইলে কালারও করে ফেলতে পারি এটার মাধ্যমে। এটা একটা কাজ করা যায়। সো কালার করার জন্য কি করবেন, প্রথমত তো সিলেক্ট করবেন, আমাদের সিলেক্ট করাই আছে দেখেন। আমরা প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা করে ধরতে পারতেছি। সো সিলেক্ট তো করাই আছে। এখন আমি যদি কালার করতে চাই তাহলে এই যে আমাদের কালারের যে প্যালেটটা এখানে আপনাদের সবারই এই জায়গাটাতে থাকার কথা, এই যেভাবে করে থাকার কথা। যদি থাকে ভালো কথা, না থাকলে উইন্ডো থেকে কালার প্যালেটটা ওপেন করে নেবেন। এখান থেকে এই যে কালারটাকে ওপেন করে নেবেন, তাহলে এটা এখানে চলে আসবে। এখন এখানে আপনি যেই কালারটা দিতে চাচ্ছেন, লাইক হচ্ছে আমি এখান থেকে একটা কালার ধরেন যে সেট করে নিব। যে কোনো একটা কালারই ধরেন যে সেট করে নিলাম, নেওয়ার পরে আমি যদি এখন এখানে একটা করে ক্লিক করি, কোনো কিছু কিবোর্ড থেকে ধরবো না, জাস্ট কালার এখান থেকে সেট করে নিছি, এখন শুধু একটা করে ক্লিক করতেছি। তাহলে এটা কি করবে, এটা হচ্ছে আপনাকে স্পেসিফিক একটা এরিয়াতে কালার প্লেস করতে হেল্প করবে। তার মানে এই যে শেপ বিল্ডার টুল, তিনটার মধ্যে দুইটা কাজ আমি দেখছি। একটা হচ্ছে কি করতে পারে, মাইনাস করে দিতে পারে শেপের সাপেক্ষে। নাম্বার টু হচ্ছে স্পেসিফিক এরিয়াকে সে কালার করে দিতে পারে। অ্যান্ড নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে একত্রিত করতে পারে, ইউনাইট করে দিতে পারে। কেমন ইউনাইট? যেমন দেখেন আমি যখন ডিফল্ট হচ্ছে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করতেছি তখন এটার মাউসের কার্সারে কিন্তু হচ্ছে প্লাস সাইন শো করতেছে, অল্টার ধরলে মাইনাস শো করে, তার মানে কেটে ফেলতে পারতাম মাইনাস ধরলে। এখন আমি এটাকে অ্যাড করতে পারি। ধরেন যে এটার সাথে আমি এটাকে এভাবে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটার সাথে আমি এটাকে অ্যাড করে দিলাম, মানে আমি দুইটা শেপকে একত্রিত করতে পারতেছি। আমি এটার সাথে এটাকে অ্যাড করে দিলাম, হ্যাঁ, এটার সাথে এটাকে অ্যাড করে দিলাম, এটার সাথে এটাকে অ্যাড করে দিলাম। তার মানে আমি চাইলে এভাবে করে অ্যাডও করতে পারবো, দুইটা শেপকে, একটা শেপ, তিনটা শেপকে, চারটা শেপকে, পাঁচটা শেপকে আমি একটা শেপে কনভার্ট করতে পারবো। তাহলে আমি কি কি কাজ করতে পারি? নাম্বার ওয়ান, আমি মাইনাস করতে পারি। নাম্বার টু, আমি কালার করতে পারি। নাম্বার থ্রি, আমি ইউনাইট করতে পারি বা প্লাস করতে পারি। শেপ বিল্ডার টুলের তিনটা পাওয়ার। তার মানে আমি একটা টুল দিয়ে তিন ধরনের কাজ করতে চাই। এই তিন ধরনের কাজের বাইরে সাধারণত আর কোনো কাজের প্রয়োজনই পড়ে না। যার কারণে আমরা পাথফাইন্ডার থেকে সুইচ হয়ে এখন হচ্ছে শেপ বিল্ডার টুলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এখন যে কাজগুলো আমি এখানে ধরেন যে করলাম, এটাকে যদি আমি এখন আপনাদের পাথফাইন্ডার দিয়ে করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলেই কি করা যায় কিনা। সো আমি এখানে ধরেন, এখানে হচ্ছে আমি একটা শেপ নিচ্ছি আবারও।
ধরেন যে আমি এখানে আরেকটা শেপ নিলাম, এইখানে আমি আরেকটা শেপ নিলাম, একটাই নিলাম, এটা হচ্ছে গ্রুপ ট্রুপ, আপাতত কোনো কিছু করব না। ধরেন যে আমি এখানে আরেকটা শেপ ড্র করলাম। ঠিক আছে, এখন সেম ভাবে আমি ধরেন যে এটাকে যদি একটু রোটেট করি, জাস্ট একবারই রোটেট করব, বেশি করব না, জাস্ট বোঝার জন্য যতটুকু দরকার। অল্টার ধরে একটা ক্লিক করলাম। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমাদের এই একটু ছেড়ে দিতে হবে, কারণ স্পেসিফিক একটা অ্যাঙ্কর পয়েন্টে পড়ে গেছিল। তো আমি আবার এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুলে গিয়ে অল্টার ধরে ধরেন যে এখানে একটা ক্লিক করলাম। অ্যান্ড দেন আমি এটাকে ধরেন যে চাচ্ছি বেশি না, জাস্ট হচ্ছে 15 ডিগ্রি করে হচ্ছে এটা ঘুরবে, এতটুকু, আর কিচ্ছু না। যেন একটা আরেকটাকে ওভারল্যাপ করে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা আরেকটাকে ওভারল্যাপ করছে। এখন এই সেম জিনিসটাকে ধরেন যে আমি কি কি করতে চাচ্ছি, সাপোজ আমি এটাকে হচ্ছে কেটে ফেলতে চাচ্ছি। হ্যাঁ, একটা সাপেক্ষে আরেকটা কাটতে চাচ্ছি, যেটা একটার সাথে একটা ওভারল্যাপ করছে। এখন আমি যদি পাথফাইন্ডারে যাই, উইন্ডো থেকে পাথফাইন্ডার পাবেন। যদি এইখানে আপনাদের সেট করা থাকে, এখান থেকেও আপনারা পাথফাইন্ডারটা নিয়ে আসতে পারবেন। সো যদি না থাকে তাহলে উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের পাথফাইন্ডার নামে একটা অপশন আছে, সেটাকে আমরা নিয়ে আসবো। সো এই যে এখানে দেখেন পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+Shift+F9। সো আমি যদি পাথ ফাইন্ডার অপশনে যাই, তাহলে আমার এখানে একটা প্যানেল ওপেন হয়ে যাবে পাথ ফাইন্ডারের। এই পাথ ফাইন্ডারের দুইটা মুড আছে, একটা হচ্ছে শেপ মুড, একটা হচ্ছে পাথ ফাইন্ডার মুড। সো শেপ মুডের কাজ কি? এই যে দেখেন, এটা ইউনাইট করবে। ইউনাইট করবে মানে দুইটা বা যতটুকু অংশ আপনি সিলেক্ট করে রাখছেন সবগুলো একটার সাথে আরেকটা মিলে যাবে। আমি যদি এখানে ধরেন যেটাকে ক্লিক করে দেই, তাহলে দেখেন এবার দুইটা মিলে একটা হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। সো এটা কি আমি শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারতাম না? শেপ বিল্ডার টুল দিয়েও তো আমি সেম কাজই করতে পারতাম, রাইট? আচ্ছা, Ctrl+Z দিয়ে আমি আগের অবস্থায় ফিরে আসলাম। আবার এখানে দেখেন সাবট্রাক্ট মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে হচ্ছে আমার উপরে কোন শেপটা আছে, আমি একটু কালারটা যদি পরিবর্তন করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। উপরে আছে রেড, নিচে আছে গোল্ড, রাইট? সো দুইটাকে সিলেক্ট করলাম, বলতেছে হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে উপরের শেপটার সমান করে নিচের শেপটা কাটা পড়বে। তার মানে উপরের শেপটা যতটুকু এরিয়াতে আছে ততটুকু অংশ সে কেটে ফেলবে। তো আমি যদি ক্লিক করি, এই যে দেখেন উপরের শেপের সমান করে নিচের শেপটা কেটে ফেলছে। তো এটাকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারতাম না। অল্টার ধরে যদি আমি ওই জায়গাটাতে ক্লিক করতাম তাহলে তো এটা মাইনাস হয়ে যেত। তার মানে দেখেন সেম জিনিসটাই কিন্তু করা যাচ্ছে। তারপরে 3 নাম্বারটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে হচ্ছে যারা ম্যাথমেটিক্স করে আসছেন, হায়ার ম্যাথ করে আসছেন, এসএসসি সেটের ম্যাথ করে আসছেন, তারা এটা জানেন যে কমন যে জায়গাটা, কমন ভ্যালুটা থাকবে, বাকিটা থাকবে না, বাকিটা চলে যাবে। সো আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে দেখেন আইকনও বলে দিচ্ছে। সো এখানে কমন জায়গা কোনটা, দুইটা শেপের কমন জায়গা হচ্ছে এতটুকু জায়গা হচ্ছে কমন, দুইটা শেপেরই অংশ এখানে আছে। তো আমি যদি এইভাবে করে ক্লিক করি তাহলে দেখেন দুই পাশ থেকে চলে গেছে, কমন এরিয়া যতটুকু শুধু ততটুকুই আমার এখানে আছে, রাইট? সো এইটা হচ্ছে আমাদের ইন্টারসেক্ট। অ্যান্ড দেন এটা হচ্ছে তার বিপরীতটা, এটা এক্সক্লুড করবে, বাদ দিবে। কতটুকু বাদ দিবে? কমন এরিয়াটা বাদ দিবে, বাকিগুলো থাকবে। সো আমি যেখানে ক্লিক করি দেখেন কমন এরিয়াটা বাদ দিছে, বাকি দুইটা আছে। সো এই কাজগুলো কি আমি শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারতাম না? শেপ বিল্ডার টুল দিয়ে আমি কিন্তু এটা অনায়াসে করে ফেলতে পারতাম। তো এই পাথ ফাইন্ডারের চাইতে শেপ বিল্ডারের টুল মানে পাওয়ার বেশি না? ওটা দিয়ে আপনি কালারাইজ করতে পারবেন, এটা এক্সট্রা পাওয়ার। বাট পাথ ফাইন্ডার দিয়ে কি আপনি কালারাইজ করতে পারবেন না? আপনি শুধু শেপটাকে কাটতে পারবেন। নিচের যেগুলো আছে পাথ ফাইন্ডার, এগুলোও দেখেন, এগুলো সেম। আপনার এখানে আছে ডিভাইড। ডিভাইডে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, এই যে তিনটা শেপ এখানে তৈরি হবে। আমি যদি এটাকে একটু আনগ্রুপ করি, কারণ পাথফাইন্ডারের ডিভাইড অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি সেটা গ্রুপ হয়ে যায়। সো এটাকে ধরেন যে একটা শেপ, এটাকে একটা শেপ, এটাকে একটা শেপ। এখন আপনি চাচ্ছেন তিনটাকে তিন ধরনের কালার দিবেন। সো তিনটাকে তিন ধরনের কালার দিলে এখন আপনাকে আবার ম্যানুয়ালি গিয়ে এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে হবে। তাহলে তিনটেই আলাদা আলাদা শেপ, এবং আপনি তিনটাকে আলাদা কালার দিতে পারছেন। সো এটা তো শেপ বিল্ডার টুল দিয়েও করা যাচ্ছিল। শেপ বিল্ডার টুল দিয়েও তো আমি স্পেসিফিক ভাবে কালার করতে পারি, এবং যখন কালার করব তখন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। সো এটা তো আমার হচ্ছে শেপ বিল্ডার টুলেই ছিল। তাহলে আমার কথা বুঝতে পারছেন? যারা পাথফাইন্ডার সম্পর্কে জানেন তারা অনেকেই বলে যে পাথফাইন্ডার কেন বলতেছেন না, পাথফাইন্ডার কেন দেখাচ্ছেন না। পাথফাইন্ডার দিয়ে আপনি যা করতে পারবেন শেপ বিল্ডার টুল দিয়ে তার চাইতে আরো ভালোভাবে কাজ করতে পারবেন, এবং সহজে করতে পারবেন। এবং এখানে বাকিগুলো হচ্ছে সেম।
যে দেখেন এটা হচ্ছে ট্রিম, ট্রিম করবে মানে হচ্ছে উপরে যেটা মাইনাস ফ্রন্ট এখানে ছিল ওই সেম কাজটাই করবে, উপরেরটা সাপেক্ষে নিচেরটাকে কেটে ফেলবে। ঠিক আছে, ট্রিমের পরে আপনার এখানে আছে মার্জ, মার্জ মানে একত্রিত করবে, মানে এই যে এই ইউনাইটেড যে কাজটা সেটা করবে। একই জিনিস ক্রপ করবে, ক্রপ করবে মানে ধরেন যে ওই যে এক্সক্লুডের ইনক্লুডের কাজটা করবে, ইন্টারসেক্ট যেটা এটা এক্সক্লুডের কাজ করবে, এইভাবে করে জাস্ট হচ্ছে আপনার এই জিনিসগুলো আলাদা আলাদা করে দেয়া আছে। একটা আছে মাইনাস ব্যাক, পিছনেরটা সাপেক্ষে সামনেরটা কেটে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মানে শেপ বিল্ডার এবং পাথফাইন্ডার অলমোস্ট হচ্ছে সেম জিনিস। ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ওকে, সো যদি কনফিউশন না থাকে দেন হচ্ছে আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট নিয়ে আমরা একটু কথা বলবো। গ্রেডিয়েন্ট আমাদের ফটোশপেও আমরা করে আসছি, ইলাস্ট্রেটরেও আমাদের আছে, তবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে একটু ডিফারেন্ট আছে। সো সেই জিনিসটা আমরা এখানে একটু দেখব। সো ধরেন আমি এখানে হচ্ছে একটা শেপ নিলাম এবং এই শেপটাকে আমি একটু মডিফাই করতেছি, একটু এইভাবে ধরেন যে মডিফাই করলাম, জাস্ট একটু ডিফারেন্ট টাইপের আর কি। সো এখন এইটাকে আমি কি বলতে পারি, সলিড কালার। যখন একটা কালার থাকে তখন আমরা সেটাকে বলি সলিড কালার। যখন একের অধিক কালার থাকে, একটার পরে যদি দুইটা কালার থাকে, তিনটা কালার থাকে, চারটা কালার থাকে, তখনই আমরা সেটাকে বলি গ্রেডিয়েন্ট। এবং গ্রেডিয়েন্টের ডেফিনেশন আমরা খুব সহজেই বলতে পারি, একাধিক কালারের একটা সংমিশ্রণ, একটা ব্লেন্ডিং। ঠিক আছে, একাধিক কালার, একটা কালার দিয়ে কখনোই গ্রেডিয়েন্ট হতে পারে না। ঠিক আছে, সো এখন আমি এখানে যদি এটাকে গ্রেডিয়েন্ট করতে চাই তাহলে কি করতে হবে, এখানে গ্রেডিয়েন্ট করার সিস্টেমটা হচ্ছে যে আপনাকে প্রথমত গ্রেডিয়েন্টের প্যানেলটা ওপেন করতে হবে। এই যে গ্রেডিয়েন্টের প্যানেল আমার এখানে সেট করা আছে, সো আমি এখান থেকে ওপেন করতে পারতেছি। যদি আপনাদের না থাকে তাহলে আপনি উইন্ডোতে যান, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে যান, গ্রেডিয়েন্টে গেলেও সেম আপনি গ্রেডিয়েন্টের প্যানেলটা পেয়ে যাবেন। একবার গ্রেডিয়েন্টের প্যানেল নিয়ে কাজ করলে তারপর থেকে এটা বাই ডিফল্ট এখানে সেট হয়ে থাকবে, আপনাকে আর বারবার আনতে হবে না। সো প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে আপনি যখন গ্রেডিয়েন্ট প্যানেলটা আনলেন, ফার্স্ট কাজ করতে হবে এই গ্রেডিয়েন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্টিভ করবেন না ততক্ষণ পর্যন্ত এইখানে এই শেপের উপরে কোনো ধরনের ডিফারেন্স, কোনো ধরনের পরিবর্তন আপনি দেখতে পাবেন না। সো অ্যাক্টিভ করার জন্য এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেখেন যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি বলতেছে গ্রেডিয়েন্ট ক্লিক টু অ্যাক্টিভেট, মানে ক্লিক করলে অ্যাক্টিভেট হবে। সো ফার্স্ট হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, এটা অ্যাক্টিভেট হয়ে গেল। সো যখন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে তখন আমাকে এখানে গ্রেডিয়েন্টের স্টপ গুলো দেখাচ্ছে, কালার স্টপ গুলো দেখাচ্ছে। সো এখানে দুইটা কালার স্টপ দিচ্ছে, আপনি চাইলে একাধিক কালার স্টপ নিতে পারবেন। সো দুইটার মধ্যে যদি করেন তাহলে ধরেন যে আমি এই যে প্রথম কালার স্টপ, এটা সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হচ্ছে একটা গ্রেডিয়েন্ট। সো আমি চাচ্ছি এটা আমার কাস্টমাইজ করার জন্য, কালার আমার পছন্দের কালার অনুযায়ী। সো সেক্ষেত্রে আমি তখন কি করব, দুইটা কালার স্টপ আমাকে ধরতে হবে, কালার ফিল করতে হবে। সো আমি প্রথম কালার স্টপ যেটা আছে সেটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, এটা ইনেবল হবে। কিন্তু দেখেন ইনেবল হইলেও কাজ করবে না। আমি এখন কালার কিভাবে দিব, এখান থেকে আমি কালার দিব, ফিল কালারটা পরিবর্তন করব, কিন্তু ফিল কালারও কিন্তু এখন স্টিল গ্রেডিয়েন্ট ধরে আছে, তার মানে হবে না। কি করতে হবে তাহলে, ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাক্টিভেট, সেকেন্ড স্টেপ যেই কালারে আপনি কালার, যেই স্টপে আপনি কালার দিতে চাচ্ছেন সেই স্টপটা আপনাকে সিলেক্ট করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে কালার পিকারটাকে ইনেবল করে নিতে হবে। যখন কালার পিকার আপনি ইনেবল করবেন তখনই কেবলমাত্র আপনি ফিল কালারে দেখেন সাদা কালারটা আসছে, কারণ এখানে সাদা দেওয়া আছে। বাট যদি আমি এটাকে ইনেবল না করতাম তখন কিন্তু আমার এখানে গ্রেডিয়েন্ট শো করতেছিল। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জায়গায় অনেকেই এলোমেলো করে ফেলে। কি ব্যাপার, আমি এখানে হচ্ছে কালার স্টপ সিলেক্ট করছি তারপরেও আমার এখানে কেন হচ্ছে গ্রেডিয়েন্ট শো করতেছে? কারণ আপনি যতক্ষণ পর্যন্ত কালার পিকারটা মানে এই যে ড্রপার যেটা, এইটাকে সিলেক্ট না করবেন ততক্ষণ পর্যন্ত ফিল কালারে ওই কালারটা নিবে না। ঠিক আছে, তো আমি এখন এখান থেকে যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে এখান থেকে একটা কালার দিচ্ছি, ধরেন যে রেড। এই যে আমাদের রেড কালারটা এখানে বসে গেছে। এরপরে সেকেন্ড যে কালার স্টোপে সেটাতে সিলেক্ট করলাম, দেখেন স্টিল কিন্তু আমার এই যে কালার পিকার যেটা, সেটা কিন্তু এখনো সিলেক্টেড অবস্থায় আছে, একবার করে নিছি সিলেক্টেড অবস্থায় আছে সে। সো এখন আমি এখানে কালারটাও দেখতে পাচ্ছি কালো কালার। সো এটাকে আমি আবারও হচ্ছে ধরেন যে কালার পরিবর্তন করে রেড আর গোল্ডের একটা সংমিশ্রণ করে দিচ্ছি। হ্যাঁ, ধরেন যে আমি এখানে একটা গোল্ড কালার দিয়ে দিলাম। এই যে রেড এবং গোল্ডের একটা কম্বিনেশন, যদি এটা পুরোপুরি গোল্ড না আসলে, এটা হচ্ছে গোল্ড। ঠিক আছে, সো
এখানে আমি হচ্ছে দুইটা কালারের একটা মিশ্রণ করে ফেলতে পারলাম। এখন আমি যদি বলি আমি আরো কালার নিয়ে কাজ করব, একাধিক কালার নিয়ে কাজ করব, সো আমি এখান থেকে এই যে দেখেন এই জায়গাগুলোতে যে কালারের যে স্লাইডারটা আছে, এখানে যে কোনো একটা জায়গায় যদি আমি ক্লিক করি, নতুন কালার স্টপ তৈরি হবে। দুইটা আছে, আমি এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা কালার স্টপ তৈরি হবে। এখানে আমি ক্লিক করলাম, এখানে একটা কালার স্টপ তৈরি হবে। সো সেম আগের মতন আমি এই কালার স্টপটা নতুন নিছি, এর উপরে আমি কালার অ্যাপ্লাই করতে চাই। আমি ধরেন যে এখান থেকে কালার দিব, একটু ডিফারেন্ট কালার দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। এই যে দেখেন এখানে আমার আরেকটা কালার হয়ে গেছে। এখন 3 নাম্বার যে কালার স্টপ, সেটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এটাও এখান থেকে আমি পরিবর্তন করে নিতে পারবো। ধরেন যে একটু গ্রে টাইপের কালার নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম, দেখেন। তাহলে আমি 4টা কালার স্টপ নিয়ে 4 ধরনের কালার দিতে পারতেছি। এবং আমি আবার চাইলে কি করতে পারি, এই যে ডিলিটও করতে পারি, ডিলিট স্টপ। কোনটা ডিলিট করব, লাইক হচ্ছে এটা ডিলিট করব, এই কালার স্টপটা ডিলিট করব, তাহলে এটাকে আগে সিলেক্ট করতে হবে। দেন আমি যদি ডিলিট পয়েন্টে ক্লিক করি, তাহলে ওই কালার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এবং আমি চাইলে এখান থেকে এখন কিন্তু এটাকে স্লাইডও করতে পারি। এই যে এটাকে আমি যদি এখন স্লাইড করতে চাই, আমি কিন্তু স্লাইডও করতে পারবো। ঠিক আছে, যতটুকু অংশ আমি দিতে চাই, দেখাতে চাই। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আমরা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে সাধারণত কয়টা স্টাইলের কথা শুনছিলাম অ্যাডোবি ফটোশপে। অ্যাডোবি ফটোশপে গ্রেডিয়েন্টের ব্যাপারে আমরা 5টা স্টাইল জানতাম। কারো কি মনে আছে 5টা স্টাইল, কি আমাকে বলতে পারবেন? গ্রেডিয়েন্টে আমরা, গ্রেডিয়েন্টের যে স্টাইল ছিল, এটা অ্যাডোবি ফটোশপে 5টা স্টাইল ছিল। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে 3টা। কেউ কি বলতে পারবেন, মনে আছে কারো 5টা গ্রেডিয়েন্ট স্টাইল কি ছিল অ্যাডোবি ফটোশপে? স্টাইলগুলো কি ছিল? এই যে দেখেন টাইপ, একটা টাইপ হচ্ছে কি লিনিয়ার, একটা টাইপ হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মনে পড়ে? আরেকটা ছিল হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আরেকটা ছিল হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, আরেকটা ছিল হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, আরেকটা ছিল হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এই 5 ধরনের গ্রেডিয়েন্ট অ্যাডোবি ফটোশপে পাওয়া যায়। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে পাওয়া যায় 3 ধরনের গ্রেডিয়েন্ট। তার মধ্যে দুইটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের সাথে কমন, লিনিয়ার এবং রেডিয়াল। আমি যদি টাইপের উপরে দেখেন, একদম টাইপের এই সেকশনে সবার প্রথম যেটা, এটাতে যদি মাউসটা হোভার করি, এটা আমাদের এখানে নামটা শো করবে, দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার মানে কি ধারাবাহিক, এক সাইড থেকে আরেক সাইডে আসবে। সো এখন এই মুহূর্তে লিনিয়ারটা কিন্তু সেট করা আছে। এখন এটার অ্যাঙ্গেলটা আমি এখান থেকেও চাইলে পরিবর্তন করতে পারবো। কোন দিক থেকে আসবে, যে লাঠিটা দেখেন, একটা লম্বাটা লাঠি আছে না, এটা হচ্ছে মুভ হচ্ছে। সো কোন দিক থেকে হবে, আমি এখানে এই অ্যাঙ্গেলটা এখান থেকেও পরিবর্তন করতে পারি, এভাবেও পরিবর্তন করতে পারি। আবার আমি যদি এই মাউস দিয়ে ম্যানুয়ালি করতে চাই, ম্যানুয়ালিও করতে পারবো। এভাবে করে ম্যানুয়ালিও করতে পারবো, যে কিভাবে এটা ব্লেন্ড হবে, ঠিক আছে, কতটুকু এরিয়াতে ব্লেন্ড হবে, আমি এটাও করতে পারি লিনিয়ার ধারাবাহিকভাবে। ঠিক আছে, ধারাবাহিকভাবে কেমন? ধরেন যে প্রথমে রেড, তারপরে ব্লু, তারপরে হচ্ছে গোল্ড, ধারাবাহিকভাবে আসতেছে না, এটাকে আমরা বলতেছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমি যদি এখান থেকে ব্লু কালার স্টপটা ডিলিট করে দিই, দুইটা কালার রেড আর হচ্ছে ব্লুর মধ্যে একটা কম্বিনেশন। এখন আরেকটা টাইপ আছে, সেটার নাম হচ্ছে রেডিয়াল। সো রেডিয়াল গ্রেডিয়েন্টে যদি আমরা ক্লিক করি, রেডিয়ালের কাজ কি, সেন্টার থেকে ব্লেন্ড হওয়া। দুইটা কালার, একটা কালার থাকবে সেন্টারে, তাকে কেন্দ্র করে আরেকটা কালার ব্লেন্ড হবে। যেমন এখানে সেন্টারে আছে হচ্ছে রেড, তার চারপাশ থেকে আছে কি, তার চারপাশ থেকে আছে হচ্ছে গোল্ড কালার। সো এই যে এখানে লাঠিটা আছে, আপনি চাইলে কোথায় থেকে নিতে চাচ্ছেন, কোন জায়গায় স্পেসিফিক ভাবে আপনি সেন্টারটা দিতে চাচ্ছেন, এটাও আপনি এভাবে করে দিতে পারবেন। এভাবে করে আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারবেন। রেডটাকে যদি বাড়াইতে চান, রেডের স্লাইডটাকে এখান থেকেও বাড়াইতে পারবেন, এখান থেকেও বাড়ানো যায়, এখান থেকেও বাড়ানো যায়, অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে মনে করেন। ওকে। সো আরেকটা জিনিস হচ্ছে, যে আপনি যদি এখন মনে করেন যে আমি দুইটা কালার নিচ্ছি, দুইটা কালারের মধ্যে হচ্ছে আমার এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট আসছে, ওকে, সেন্টারে হচ্ছে রেড অ্যান্ড অ্যারাউন্ড দ্য শেপ হচ্ছে আমাদের গোল্ড কালার, বাট আমি তো চাচ্ছি ডিফারেন্ট। আমি কি ডিফারেন্ট চাচ্ছি, যে এটা একটু রিফ্লেক্ট হয়ে যাক, এটা ইনভার্স হয়ে যাক, রেডটা হয়ে যাক এই ইয়েলো বা গোল্ডের জায়গায়, মানে চারপাশে হচ্ছে আমার কি থাকবে, রেড থাকবে এবং মাঝে থাকবে হচ্ছে গোল্ড কালার, মানে এটা উল্টা করে দিতে চাচ্ছি। তাহলে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে রিফ্লেক্ট, রিভার্স গ্রেডিয়েন্ট। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা মানে রিভার্স হয়ে যাবে। এখন সেন্টারে হচ্ছে গোল্ড, তার চারপাশ দিয়ে হচ্ছে আমার রেড। বুঝতে পারছি? এভাবে করে আমি যদি মাল্টিপল কালার নিয়ে কাজ করতে চাই, মাল্টিপল কালার নিয়েও কাজ করতে পারবো। সো দুইটা কমন গ্রেডিয়েন্ট টাইপ, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল। ওকে। তো এই দুইটার বাইরে
অ্যাডোবি ইলাস্ট্রেটর সাধারণত গ্রেডিয়েন্ট হচ্ছে আম, মানে ইয়ে করে না আর কি, মানে পারমিট করে না ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা যখন ইউআই ডিজাইন বা ওয়েব বেস কোনো ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে যাই, এটা একটু জেনে রাখেন। সেটা হচ্ছে যে আমরা ধরেন যে একটা ওয়েব ইউআই তৈরি করতেছি ইউআই ডিজাইনের ক্ষেত্রে, কিংবা একটা ওয়েব রিলেটেড কাজ করতেছি যেটাকে পরবর্তীতে হয়তোবা কোডাররা কোডিং করবে। তো কোডিং এর দুনিয়ায় যারা ওয়েব ডিজাইন প্রোগ্রামিং এগুলো নিয়ে যারা কাজ করে, মেইনলি হচ্ছে কোডিং রিলেটেড যারা কাজ করে, তারা এটা কম, তাদের এটা কমন পড়বে না পড়লেও আপনাদের অন্তত যে ডিজাইনার জেনে রাখা উচিত যে কোডিং এ দুই ধরনের স্টাইল করা সম্ভব। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। এই দুই ধরনের গ্রেডিয়েন্ট কোডিং এর মাধ্যমে করা সম্ভব, যার কারণে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটার বেশি সাধারণত প্রেফার করে না বা করতে দেয় না। যে আপনি এখান থেকে একটা ইউআই ডিজাইন করছেন, আপনি আপনার মতন রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এই টাইপের ডিজাইন করছেন, বাট যখন সেটাকে কোডিং এ কনভার্ট করবে তখন তো সে ওই গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারবে না। যার কারণে এই দুইটার বাইরে সাধারণত গ্রেডিয়েন্ট রাখে না। আর লাস্ট 3 নাম্বার যে গ্রেডিয়েন্ট টাইপটা আছে, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা স্পেশাল বলতে পারেন। এটা হচ্ছে শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছে, অন্য কোথাও পাবেন না। সো এটার নাম হচ্ছে ট্রান্সফর্ম, ফ্রি ফর্ম টাইপের আর কি, ঠিক আছে। তো আমি যদি একটু মাউসটা নিয়ে যাই, দেখেন ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। সো ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা কি? ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা হচ্ছে যে আহ, আমি স্পেসিফিক, যেমন এই যে এইখানে আমি যেটা বলছি যে ধরেন যে এইখানে আমি একটা কালার নিছি, তার চারপাশ থেকে এটা আসছে, এটাকে রিভার্স করতে চাইলে আমি আবার কি করতেছি, এই পয়েন্টে একটা ক্লিক করে দিলে আবার রিভার্স হয়ে যাচ্ছে, ঠিক না? তো আমি যদি মনে করি স্পেসিফিক আরো কয়েকটা জায়গাতে হচ্ছে এরকম কালার বসাবো, সেক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে এই ফ্রি ফর্ম ট্রান্সফর্মটাকে ব্যবহার করতে পারি। সো যখনই আমি ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট ব্যবহার করব, দেখেন এটা কিন্তু একদম একটা নর্মাল কালারে চলে আসছে। আসার পরে এখানে ড্র পয়েন্ট এবং লাইন দুই ধরনের অপশন আছে। বাই ডিফল্ট এখানে পয়েন্টটা সিলেক্ট করা আছে এবং দুই পাশে দুইটা ছোট ছোট সার্কেল দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে পয়েন্ট। সো এখান থেকে কিন্তু কালার পরিবর্তন করার আর সুযোগ নাই। যখন আপনি ফ্রি ফর্ম বসাবেন তখন এইখান থেকে আর কালার পরিবর্তন করতে পারবেন না, তখন এই যে সার্কেলগুলো আছে এগুলোই হচ্ছে আপনার কালার স্টপস। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এখান থেকে আমি কালারটাকে পরিবর্তন করে দিতে পারতেছি। ধরেন যে আমি এখান থেকে গোল্ড কালারটা দিলাম, ওকে। দেন এই পয়েন্টে ক্লিক করে এটাকে আমি ধরেন যে রেড কালারটা দিলাম, যেটা একটু আগে আমরা কাজ করছি, এই যে। আচ্ছা, এরপর আর কি করতে পারি, আমি চাচ্ছি যে আরেকটা কালার নিব। আগে করতাম কি, এইখানে একটা কালার স্টপ তৈরি করতাম, তো ওইটা এখন ম্যানুয়ালি যেভাবে ব্লেন্ড হওয়ার হইতো, এখন আমি চাচ্ছি স্পেসিফিক এইখান থেকেই ব্লেন্ড হবে, স্পেসিফিক এই জায়গাটা। এই জন্য বলছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। সো যেহেতু এই জায়গাটা থেকেই সে ব্লেন্ড হবে, জাস্ট এখানে একটা ক্লিক করেন, তাহলে এখানে একটা আরো একটা কি হবে, সার্কেল বা ওই ছোট পয়েন্ট তৈরি হবে। এখন এটাকে আপনি কালার দিয়ে দেন, এটাকে আপনি কালার দিয়ে ধরেন যে ভিন্ন একটা কালার দিচ্ছেন, এই যে দেখেন। তার মানে স্পেসিফিক এই জায়গা থেকেই শুরু হবে। আপনি চাচ্ছেন যে এইখানে একটা কালার দিবেন, তাহলে এইখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে কালারটাকে পরিবর্তন করেন। ধরেন যে আমি একটু গ্রে টাইপের একটা কালার দিলাম, এই যে দেখেন। সো আপনি যেখানে চাবেন, যতটুকু অংশ এরিয়ার মধ্যে আপনি এটা করতে চাচ্ছেন, সেই অংশের মধ্যেই আপনি একটা পয়েন্ট নিয়ে, একটা পাথ নিয়ে আপনি সেখানে কালারটা বসাইতে পারবেন। সো এই যে এডিট গ্রেডিয়েন্টে গেলাম, এটা হচ্ছে পয়েন্ট নিয়ে তখন কাজ করছি। এরপর হচ্ছে লাইন নামে একটা অপশন আছে, এই কাজটাকে আমি লাইনের মতন করে করতে পারি আর কি। এই যেভাবে করে লাইন করে, মানে কিভাবে এটা আসবে এভাবে করে একটা লাইন নিচ্ছি, এবং লাইন যেখানে যেখানে ক্লিক করতেছি সেখানে একটা করে পয়েন্ট তৈরি হচ্ছে। মানে ওই যে একটু আগে যেটা আমরা দেখছি ওই সেম জিনিসটাই, শুধু আমি লাইন করে বুঝাচ্ছি যে কিভাবে এটা হবে। দেন আমি যদি প্রত্যেকটাতে এখন কালার পরিবর্তন করতে চাই, আমি জাস্ট একটা হজবরল কালার দিচ্ছি বুঝার জন্য, একটা অদ্ভুত একটা কালার, একদমই ধরেন যে মানে প্রফেশনাল কোনো কালার না, জাস্ট ভিন্ন ভিন্ন কালার দিচ্ছি বোঝানোর জন্য। সো এখানে ধরেন যে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট তৈরি করছেন। সো এটা ব্লেন্ড করতে আপনাকে হেল্প করবে একটু ভায়োলেট টাইপের একটা কালার। এখানে ধরেন যে একটা কালার দিচ্ছি হচ্ছে ইয়েলো টাইপের। এই যে দেখেন স্পেসিফিক যেই জায়গাটাতে আপনি পয়েন্ট দিচ্ছেন সেই জায়গা থেকে ও রাউন্ড হয়ে হয়ে ওইটাকে মানে মিক্সড করবে, এটা লাইন ওয়াইজ হবে। সো আপনি চাইলে পয়েন্ট ওয়াইজও করতে পারেন, লাইন ওয়াইজও করতে পারেন। যদি কোনো জায়গায় স্পেসিফিক একটা এরিয়াতে আপনার একটা কালার স্টোপ দরকার হয়, যে এই পয়েন্টটাতে অবজেক্টের ঠিক এই জায়গাটাতেই হচ্ছে আমার একটা কালার দরকার, তখন আপনি ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা ব্যবহার করবেন। ঠিক আছে? সো গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? গ্রেডিয়েন্টটা কেউ বুঝতে পারেন নাই এমন হয়েছে?
এনিওয়ান? আচ্ছা, নেট প্রবলেমের কারণে ক্লাসটা ভালোভাবে, আচ্ছা, রেকর্ড দেখে নেবেন, এটা কোনো সমস্যা না। সো এরপরে আমরা হচ্ছে আরো কিছু ইউটিলিটিস নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে আমরা একটু অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো। আমাদের ডিজাইনের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে অ্যালাইনমেন্ট। সো এরপরে আমরা একটু অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? সো অ্যালাইনমেন্টটা কি জিনিস দেখেন, আমার কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সবচাইতে ইজিয়েস্ট একটা সফটওয়্যার মনে হয়, এবং কাজ করে আমি নর্মালি নিজে খুবই ভালো ফিল করি যে না, আমি যেভাবে করতে চাচ্ছি, যা করতে চাচ্ছি সেই জিনিসটা করতে পারতেছি, এবং খুব সহজেই করতে পারতেছি। যেমন দেখেন, আমি এখানে ধরেন যে একটা শেপ নিলাম, শেপের একটা কালার দিয়ে দিলাম। এটাকে যদি আমি একটু কপি নিতে চাই, ধরেন যে আমি এভাবে করে কপি নিলাম, তারপরে কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি বাড়ায় নিলাম আর কি, সেম দূরত্বে। এখন আমার এখানে অবজেক্ট কিন্তু বিভিন্ন মাপের হতে পারে। দেখেন, আমার অবজেক্টগুলো বিভিন্ন মাপের হতে পারে, রাইট? সবসময় যে সেম মাপের হবে এমন তো কোনো কথা নাই। আমার অবজেক্ট আছে এখানে অনেকগুলো। যেমন এখন আমার এক অ্যালাইনেই আছে, কারণ আমি যেহেতু কপি করছি। এখন আপনি চাচ্ছেন এটাকে অ্যালাইন সেন্টার করার জন্য, যে সেন্টার ওয়াইজ এটা অ্যালাইন হবে। তখন আপনি সবগুলোকে ধরেন যেভাবে করে সিলেক্ট করতে পারলেন। সিলেক্ট করার পরে অপশন বারে অ্যালাইন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে অ্যালাইনের অপশনগুলো ওপেন হবে। যদি মনে করেন যে না, এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, উইন্ডো থেকে চলে যান। উইন্ডো থেকে হচ্ছে আমরা এখানে অ্যালাইনের একটা অপশন পেয়ে যাব। এই যে অ্যালাইন, শর্টকাট কমান্ড হচ্ছে Shift F7। সো অ্যালাইনে ক্লিক করলে ওই সেম প্যানেলটা আমাদের চলে আসবে। এখন আমাদের কি আছে, লেফট অ্যালাইন করা আছে। আমি যদি লেফট অ্যালাইনও না করতাম, ধরেন যে এখানে একটা আছে, এইভাবে একটা, এইভাবে একটা, একদম ধরেন যে এলোমেলো করা আছে, আমি সবগুলোকে সিলেক্ট করলাম। এটাকে একটু নিচে নামায় দেই, নাহলে একটার উপরে একটা পড়ে যাবে। সো আমি সবগুলো কিভাবে সিলেক্ট করলাম, আমি কি চাচ্ছি, লেফট অ্যালাইন করতে। সো অ্যালাইন, এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন লেফট, সবগুলো লেফট অ্যালাইনে চলে যাচ্ছে। আমি যদি বলি সেন্টার লাইন করব, সেন্টার লাইনে ক্লিক করলে সেন্টার লাইন হয়ে যাবে। যদি বলি রাইট অ্যালাইন করব, ক্লিক করলে রাইট অ্যালাইন হয়ে যাচ্ছে। ওকে। সো এটা হচ্ছে আমাদের হরিজন্টালি কাজ করতেছে। সেম জিনিসটাকে আমি যদি ধরেন যে এইভাবে করার চেষ্টা করতাম, ধরেন যে এইভাবে, এগুলোকে এখন একটু চিকন করে দিতে হবে, যদি এই পর্যায়ে আমরা করতেছি। এইভাবে ধরেন যে দিলাম, হ্যাঁ, তারপরে এটাকে নিলাম, এইভাবে নিলাম। এটা জাস্ট মানে বিপরীতটা আর কি, এটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে। সো ধরেন এইভাবে নিলাম। এখন আছে ধরেন যে এইভাবে করা আছে, এইভাবে করা আছে, এইভাবে ধরেন যে করা আছে, ঠিক আছে? এখন আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি উপরের দিকে অ্যালাইন করতে চাচ্ছি। সো ভার্টিক্যাল অ্যালাইন টপ, দেখেন উপরের দিকে সেট হয়ে যাবে। মানে প্রোগ্রামেটিক্যালি হচ্ছে পরিবর্তন হচ্ছে, আমাকে আমার ওই কোনো গ্রিড টানতে হচ্ছে না, ম্যানুয়ালি করতে হচ্ছে না, সবকিছু প্রোগ্রামেটিক্যালি। দেন আমি যদি সেন্টার লাইন করতে চাই, দেখেন সেন্টার ওয়াইজ অ্যালাইন হচ্ছে। যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন করতে চাই, তাহলে ভার্টিক্যালি অ্যালাইন হচ্ছে নিচের দিকে, ভার্টিক্যালি বটম। সো সেভাবেও আমার অ্যালাইন হয়ে যাচ্ছে। তো আমি খুব সহজেই কিন্তু অ্যালাইন গুলো করে ফেলতে পারতেছি। আমার এখানে অনেকগুলো হয়তো লিখা আছে, প্যারাগ্রাফ আছে। সো আমি কাজের সময় কাজ করে গেছি, অ্যালাইনমেন্টটা ঠিক করি নাই। পরবর্তীতে সবগুলোকে ধরলাম, ধরে জাস্ট লেফট অ্যালাইন করে দিলাম, তাহলে সব এক অ্যালাইনে থাকলো। আমার এখানে গ্রিড নিয়েও খুব বেশি কাজ করার প্রয়োজন পড়তেছে না। গ্রিড নিয়ে কাজ করতে চাইলেই করতে পারেন, বাট না করলে যে হবে না এরকমটা হচ্ছে না, আপনি খুব সহজে অ্যালাইনটা করে ফেলতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, আর এখানে একটা আছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা কি জিনিস? ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে একটা শেপের সাথে আরেকটা শেপের দূরত্ব। এক্ষেত্রে শর্ত হচ্ছে প্রত্যেকটা শেপ সমান সাইজের হতে হবে, সমান হতে হবে। যেমন এইখানে আমি কয়েকটা শেপ কপি করলাম, ধরেন আমি এইভাবে নিলাম। এখানে কি প্রত্যেকটা শেপ সমান দূরত্বে আছে? এই শেপের সাথে এই শেপটার দূরত্ব যতটুকু, এটার সাথে এটার দূরত্ব তার চাইতে বেশি, এটার সাথে এটার দূরত্ব কম, এটার সাথে এটার দূরত্ব ধরেন যে আরো কম, রাইট? সো যে এরকম একটার সাথে একটা দূরত্বটা ঠিক নাই। তো আমি যদি এটাকে বলি একবারে যে আমার এই শেপগুলো সব তো একই দূরত্বে থাকতে হবে, এটা হতে পারে একটা শেপ, হতে পারে একটা টেক্সটের, ধরেন যে টেক্সট বক্স, একটা প্যারাগ্রাফ, যেটাই হোক না কেন, জাস্ট অবজেক্ট আমাদের। সো আমি সবগুলোকে সিলেক্ট করে এখানে আমি হচ্ছে ডিস্ট্রিবিউশন, এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, যদি আমি ক্লিক করে দেই, তাহলে দেখেন এখন প্রত্যেকটাই কিন্তু সম দূরত্বে আছে। এই এরিয়ার মধ্যে এটা এবং এটা, এতটুকুর মধ্যে যে শেপগুলো থাকবে সেগুলো এখন একটার সাথে আরেকটা সম দূরত্বে আছে।
এটা হচ্ছে আমি যদি এইভাবে করতাম, এইভাবে যদি আমি করতাম, জাস্ট হচ্ছে দূরত্ব যদি এইভাবে করে দূরত্ব যদি থাকতো, এইভাবে যদি দূরত্ব থাকতো কম বেশি, এইভাবে যদি আমাদের থাকতো, সেম আমি সবগুলোকে সিলেক্ট করতাম। সিলেক্ট করে এই যে দেখেন হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, প্রত্যেকটাই সমদূরত্ব, এবং আমি যদি অ্যালাইন করে দিই, দেখেন সবগুলোই সমান অ্যালাইনে চলে আসছে। ওকে, সো অ্যালাইনমেন্টের ব্যাপারটা আমাদের কিন্তু ডিজাইনের একটা এসেনশিয়াল পার্ট। আমাদের অ্যালাইনমেন্ট সুন্দর না হলে ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অ্যালাইনমেন্ট সুন্দর না হলে ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী সেই ডিজাইনটা অ্যাকসেপ্টেবল হয় না। আপনি যত সুন্দরই কাজ করেন না কেন, আপনার অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক রাখাটা খুবই জরুরি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। খুব ইম্পর্টেন্ট। অ্যাডোবি ইলাস্ট্রেটর যেহেতু লেয়ার ফলো করে না, সো আমাকে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টকে বিভিন্ন সময় উপরে নিচে করতে হতে পারে। সো সেটার জন্য আমাদের অ্যারেঞ্জমেন্টটা খুবই জরুরি। সো এই অ্যারেঞ্জটা বোঝানোর জন্য আমি এইখানে একটা শেপ ড্র করলাম, খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, মানে কপি এবং পেস্ট ইন ফ্রন্ট। তারপরে আমি ধরেন যেটাকে একটু ছোট করে নিচ্ছি, তারপরে এখানে আমি একটা কালার দিচ্ছি, এই যে একটা কালার দিলাম, ঠিক আছে। আমি ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিলাম, মানে আবার কপি পেস্ট করলাম, এই পর্যন্ত নিলাম, এটাকে আমি একটা কালার দিচ্ছি, গ্রিন। আমি এই অবজেক্টটাকে আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকে আমি ধরেন যে একটা কালার দিচ্ছি হচ্ছে রেড। কমন কালার গুলো দিচ্ছি যেন আপনারা বলতে পারেন। আরেকটা নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ছোট করে নিচ্ছি, ছোট করে নেওয়ার পরে এখান থেকে এটাকে দিলাম ইয়েলো। আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম। এরপর আমি এটার কালার দিচ্ছি হচ্ছে লাইক ব্ল্যাক অর ডার্ক গ্রে। এখানে কয়টা শেপ আছে ইন টোটাল? ইন টোটাল এখানে কয়টা শেপ আছে আমার সাথে একটু বলেন। এখানে ইন টোটাল আপনি কয়টা শেপ দেখতে পাচ্ছেন? 6টা শেপ দেখতে পাচ্ছেন, রাইট। সো এই 6টা শেপের মধ্যে আপনারা কি আমাকে বলতে পারবেন যে সবচাইতে নিচের শেপ কোনটা? এখানে একটা শেপের উপরে আরেকটা শেপ বসানো আছে, তাই না? সো সবচাইতে নিচের শেপ কোনটা? ব্লু। ব্লু হচ্ছে সবার নিচে আছে, রাইট? ব্লুটা সবার নিচে, আর সবার উপরে কোনটা আছে তাহলে? সবার উপরে কোনটা আছে? সবার উপরে, সবার উপরে কি ব্ল্যাক আছে? পার্পল, রাইট। এটা সবার উপরে আছে না? দেখেন এর নিচে কিন্তু আপনার গ্রিনও আছে, আছে কি না? তার মানে সবার উপরে আছে হচ্ছে আমাদের, এই যে দেখেন সবার উপরে আছে, প্রমাণ কি? আমি যদি এই শেপটাকে বড় করি, দেখেন সবাইকে ঢেকে ফেলা সম্ভব, কারণ ও তো সবার উপরে আছে। বুঝতে পারছেন? কনফিউশন আছে কোনো? এ সবার উপরে না থাকলে কি সবাইকে ঢেকে ফেলতে পারতো? সো পার্পলটা সবার উপরে আছে, রাইট? ওকে, ফাইন। সো সবার নিচে বলছেন ব্লু, সবার উপরে পার্পল। সো আমি যদি এই যে ব্লুটাকে এক ধাপ উপরে আনতে চাই, তাহলে কার উপরে আসবে বলেন? এক ধাপ উপরে যদি আমি আনতে চাই, এ আছে এখন সবার নিচে, সবার নিচে থেকে এক ধাপ উপরে আসবে। বুঝে বলেন। যারা বুঝতেছেন না বা কষ্ট হচ্ছে তারা বুঝার চেষ্টা করে বলেন আমার সাথে। যদি চুপ করে থাকেন, না বুঝছে, তাহলে কিন্তু হবে না, পরবর্তীতে ঝামেলায় পড়বেন। এক ধাপ উপরে আসবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এই একদম 6 নাম্বার পজিশনে আছে, স্টেক অনুযায়ী একদম 6 নাম্বারে। এটা আছে 5 নাম্বারে। তো আমি 6 থেকে যদি একে এক ধাপ উপরে উঠাই, তাহলে কোথায় আসবে? 5-এ আসবে। সো 5-এ কে আছে? ব্ল্যাক। তাহলে ব্ল্যাকের উপরে আসার কথা। এটাকে আমি কিভাবে আনবো? মাউসের রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে এক ধাপ, আর ব্রিং মানে কি? আনা। তো এক ধাপ উপরে নিয়ে আসবে। আমি যদি ক্লিক করি, দেখেন এক ধাপ উপরে আসছে। কার উপরে আসছে? ব্ল্যাকের উপরে আসছে। দ্যাটস ওয়াই এটা যেহেতু ব্ল্যাকের চাইতে বড়, সে ব্ল্যাকটা ঢেকে গেছে। সিম্পল, রাইট? আবার আমি যদি এটাকে এক ধাপ নিচে নিয়ে যেতে চাই, আবারও মাউস রাইট ক্লিক করি, অ্যারেঞ্জ থেকে সেন্ট ব্যাকওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড মানে এক ধাপ উপরে উঠবে, সেন্ট ব্যাকওয়ার্ড মানে এক ধাপ নিচে যাবে। সেন্ট ব্যাকওয়ার্ড, দেখেন আবার তার জায়গায় চলে গেছে না? এক ধাপ নিচে চলে গেছে, রাইট? বুঝতে পারছেন ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ফরওয়ার্ডের ব্যাপারটা, সেন্ড ব্যাকওয়ার্ডের ব্যাপারটা?
ওকে। আচ্ছা, এখন আমি যদি বলি এটা আছে সবার নিচে, আমি চাচ্ছি এটা হোক সবার উপরে। যদি এটাকেই আমি সবার উপরে আনতে চাই তাহলে কি করতে হবে, মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। ফরওয়ার্ড করলে এক ধাপের কাজ করে, আর ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট মানে সবার উপরে চলে আসবে। ব্রিং টু ফ্রন্ট, দেখেন সবার উপরে চলে আসছে, যেহেতু এই শেপটা সবচেয়ে বড় এই জন্য সবগুলো শেপ ঢেকে গেছে। ব্যাপারটা ক্লিয়ার হইতে পারছেন? আমি ব্রিং টু ফ্রন্ট করে দিছি সবার উপরে, তো এ যেহেতু সবচেয়ে বড়, সো ও সবার উপরে চলে আসছে, ব্রিং টু ফ্রন্ট। তাহলে এখন বুদ্ধি করে বলেন, যদি আমি এই শেপটাকে আবারও সবার নিচে পাঠাইতে চাই কি করতে হবে? মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। সেন্ট, সেন্ট ব্যাকওয়ার্ড মানে তো এক ধাপ, তাহলে সেন্ট টু ব্যাক মানে কি হবে, একদম সবার নিচে চলে যাবে। এই যে আমার সেন্ট টু ব্যাকে দিলাম, দেখেন আবারও সে আগের অবস্থা একদম সবার নিচে চলে গেছে। ব্যাপারটা কি ক্লিয়ার হইতে পারছেন, কখন কিভাবে করে একটা একটা করে উপরে আনতে পারবেন, নিচে নামাইতে পারবেন, বা একসাথে সবগুলোকে উপরে উঠাতে পারবেন? ব্যাপারটা ক্লিয়ার? অ্যারেঞ্জের দরকারটা কিন্তু আমাদের অনেক বেশি হবে, অ্যারেঞ্জের দরকার কিন্তু আমাদের হবে। সো এই ব্যাপারটা খুবই ইজি, একটু বুঝতে হবে কখন কোনটা করব। আর শর্টকাট কমান্ড যখন কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, তখন শর্টকাট কমান্ড ব্যবহার করতে পারবেন। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ক্লোজ এবং ওপেন দিয়ে এই জিনিসটাকে মেনটেন করা যায়। এখানে শর্টকাট কমান্ড কিন্তু দেওয়া আছে। অ্যারেঞ্জ থেকে যদি আপনি ব্রিং টু ফ্রন্ট করতে চান, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের ক্লোজ। যদি ফরওয়ার্ড করতে চান, এক ধাপ পিছনে আনতে চান, এক ধাপ সামনে আনতে চান, তাহলে কন্ট্রোল আর শুধুমাত্র হচ্ছে থার্ড ব্র্যাকেটের হচ্ছে ক্লোজটা। সো এটা মুখস্থ করতে পারেন, কাজ করতে করতে হয়তো মুখস্থ হয়ে যাবে, অথবা আপনি ম্যানুয়ালি ওইভাবে অ্যারেঞ্জ থেকে কাজটা করে ফেলতে পারবেন। ওকে। সো এই অ্যারেঞ্জটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের কাজ করতে গেলে এইটা অনেক অনেক বেশি প্রয়োজন পড়বে, যেটা আমি একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি, যেটা আমাদের নেক্সট স্টেপ প্রজেক্টেও অনেক বেশি কাজে লাগবে। আমি এখানে একটা ধরেন, এই যে ফ্রি ফর্ম কার্ভেচার যেটা আছে, কার্ভেচার টুল দিয়ে আমি ধরেন যে এখানে একটা এইভাবে করে একটা শেপ নিলাম, একটা র্যান্ডম শেপ যেটা স্পেসিফিক কোনো আহ যে জেনেরিক শেপগুলো আছে সেটাকে মিন করতেছে না, একটা আমার মতো করে আমি একটা শেপ নিলাম। এই শেপের মধ্যে আমি চাচ্ছি একটা ইমেজকে ক্লিপ করতে। আপনাদের মনে পড়ে সেই ছোটবেলার কথা, অ্যাডোবি ফটোশপে, অ্যাডোবি ফটোশপে আমরা যখন হচ্ছে শেপের উপরে ইমেজকে ক্লিপ করতাম, তখন একটা শর্ত ছিল। কেউ কি বলতে পারবেন আমাকে সেই শর্তটা কি ছিল? আমি একটা শেপ নিছি, এই শেপের উপরে আমি একটা ইমেজ বসাবো, ক্লিপ করব। অ্যাডোবি ফটোশপে একটা শর্ত ছিল, আমি এটা মেনশন করছিলাম, কারো কি মনে আছে সেই শর্তটা কি ছিল? কেউ কি আমাকে বলতে পারবেন? পিকচার শুড বি বিগ, ওকে ফাইন, শুড বি, এটা তো অবশ্যই বিগ হতে হবে, যদি বিগ না হয় তাহলে তো হবে না। ফ্রন্ট অ্যান্ড বিগ, আচ্ছা আর একটু ক্লিয়ার করে শুনতে চাচ্ছি, শেপের যে ইমেজটা বড় হবে, এটা না হলেও আপনার হচ্ছে ক্লিয়ার, আপনার ক্লিপ হবে। যদি ছোট হয় তাহলে কিছু অংশ হচ্ছে আপনার ফাঁকা থাকবে, ওই জায়গাটা দেখা যাবে না। বাট আমি একটা শর্ত বলছিলাম, একটা শর্ত থাকতে হবে, লেয়ার ম্যানেজমেন্টে একটা শর্ত থাকতে হবে। কারো মনে নেই? লেয়ার ম্যানেজমেন্টে শর্ত থাকতে হবে। যদি আমি কোনো একটা শেপের উপরে ইমেজকে বসাইতে চাই, ক্লিপ করতে চাই, আমি যদি এখান থেকে একটা ধরেন ইমেজ নিয়ে আসি, লাইক আমি আমার ইমেজটাকে নিয়ে আসতেছি, এটাকে আমি নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ইমেজটা অনেক বড় আছে, আমি ছোট করব, আমি একটু ছোট করে নিব, এটা ঠিক আছে, এবং শেপের চাইতে একটু বড় থাকতে হবে অবশ্যই, শেপের চাইতে একটু বড় তো অবশ্যই থাকতে হবে। আমার এখানে হচ্ছে শর্তটা ছিল যে শেপের লেয়ারটা থাকবে নিচে, ইমেজের মানে শেপের লেয়ারটা থাকবে নিচে, ইমেজের যে লেয়ারটা সেটা থাকবে উপরে। এটা ছিল না, যেমন এই যে এখন যেটা আছে সেটা ছিল না, নিচে শেপ উপরে ইমেজ, তারপরে আমরা ইমেজের লেয়ারের উপরে মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতাম। ব্যাপারটা ক্লিয়ার? এটাই তো ছিল অ্যাডোবি ফটোশপে, যে আমার ইমেজের লেয়ারটা উপরে থাকবে, ইমেজটা উপরে থাকবে, শেপটা থাকবে নিচে। এখানে আমাদের এই অবস্থায় আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে জাস্ট এটার বিপরীত, ইমেজটা থাকবে নিচে, শেপটা থাকবে উপরে। এখন আমার ইমেজটা কিন্তু বড়, শেপের চাইতে বড়, সো আমি শেপটাকে ধরতে পারতেছি না। এখন এই ইমেজটাকে আমি যদি ব্যাকে পাঠাইতে চাই, ইমেজটাকে যদি আমি শেপের নিচে পাঠাইতে চাই, তাহলে কি করতে হবে? অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কিভাবে? মাউসের রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ, সেন্ট ব্যাক অর ব্যাকওয়ার্ড, একই কথা। কারণ আমার এখানে একটা শেপ নিয়ে তো খেলা চলতেছে, অনেকগুলো শেপ তো নেই, একটা শেপ ব্যাকওয়ার্ড করলে তো এক ধাপ নিচে যাবে, এক ধাপ নিচে গেলেই আমার শেপটা শো করবে, রাইট?
তো আমি তারপরেও হচ্ছে ধরেন সেন্ড টু ব্যাক করে দিলাম, তাহলে এখন কি আছে? এখন শেপ উপরে আছে, ইমেজ নিচে আছে। ব্যাপারটা ক্লিয়ার? আমার শেপটা আছে উপরে, ইমেজটা আছে কোথায়? নিচে, রাইট? এখন দুইটাকে সিলেক্ট করতে হবে। এভাবে ড্র্যাগ করেন অথবা একটা একটা করে এভাবে সিলেক্ট করতে পারেন, যে এটাকে প্রথমত ক্লিক করে সিলেক্ট করলেন, শিফট ধরে ইমেজটাকে সিলেক্ট করলেন, শিফট ধরে ইমেজটাকে সিলেক্ট করলেন। ওকে, যেভাবে হোক দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল 7। কন্ট্রোল 7 শর্টকাট কমান্ড কি? দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7, তাহলে দেখেন এটা ক্লিপ হয়ে গেছে। আবার এটাকে আপনি যদি ম্যানুয়ালি করতে চান, কন্ট্রোল J দিয়ে আমি আগের অবস্থায় ফিরে আসলাম, আমি চাচ্ছি এটাকে ম্যানুয়ালি করতে। সো ম্যানুয়ালি করার জন্য কি করবেন? জাস্ট দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে চলে যান অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যান হচ্ছে এখানে উম, নিচের দিকে একটু আসেন, এই যে ক্লিপিং মাস্ক মেক। সো মেক, এই যে দেখেন শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল 7। সো আমি মেকে যদি ক্লিক করি, ওই সেম কেসটাই হবে। সো আপনি ম্যানুয়ালিও করতে পারেন, আপনি চাইলে শর্টকাট কমান্ড দিয়েও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, এখন আপনি চাইলে এটা যদি একটা স্ট্রোক দিতে চান, দেখেন এখানে আপাতত কিন্তু ফিলেও কিছু নাই, স্ট্রোকেও কিছু নাই। কেন নাই? কারণ এটা তো একটা ইমেজ, এই শেপটা এখন একটা ইমেজের রূপ নিচ্ছে, সো যার কারণে তার ফিলও নাই, তার স্ট্রোকও নাই। সো আমি যদি বলি একটা স্ট্রোক দিতে চাই, এই যে স্ট্রোকটা প্রথমত ক্লিক করে সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে ধরেন যে এটাকে কালার কালার করে দিলাম, তারপরে আমি চাইলে এখন স্ট্রোকের সাইজ বাড়াইতে পারি, তাই না? স্ট্রোকের সাইজটা আমি বাড়াইতে পারি না, এই যে এখান থেকে আমাদের প্রপার্টিসে গিয়ে যে আমরা স্ট্রোকটাকে একটু বাড়াই দিচ্ছি, এই যে স্ট্রোকটাকে আমি বাড়াইতে পারতেছি, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদের প্রয়োজন হয় না, বাট অনেক সময় করতে গিয়ে আমাদের একটু প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে আমি ধরেন যে একটা ইমেজ বসাইছি আমার ডিজাইনের মধ্যে, এখন ক্লায়েন্ট বলতেছে যে ঠিক আছে সবই পারফেক্ট, শুধুমাত্র আমি চাচ্ছি ইমেজটাকে পরিবর্তন করতে। এখন ইমেজটা পরিবর্তন করলে প্রথমে কি করতে হবে? এই যে মাস্কিংটা, সেই মাস্কিংটাকে আগে ডিটাচ করতে হবে, খুলে ফেলতে হবে, রাইট? অলরেডি মাস্কিং করা আছে, সো মাস্কিংটা আমাকে খুলে ফেলতে হবে। সো মাউসের রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করছিলাম, এবার রিলিজ ক্লিপিং মাস্ক রিলিজ করে দিলাম। রিলিজ করে দিলে কি হয়েছে? ছবিটা এখন ডিটাচ হয়ে গেছে, এটা থেকে আলাদা হয়েছে না? কিন্তু এই শেপটা আমরা প্রথমে একটা শেপ কালারাইজ একটা শেপ নিয়েছিলাম, শেপের ফিল কিন্তু নান। সো ফিল যেহেতু নান, সুতরাং আপনি কিন্তু এখন এটাতে দ্বিতীয়বার যখন আবার নতুন ছবি আপনাকে দেওয়া হয়েছে, সেটা যখন আপনি অ্যাড করতে যাবেন তখন কিন্তু আর অ্যাড করা যাবে না, কারণ এটা তো ফিল নাই। ফিল না হলে কিসের উপরে আপনি ইমেজটাকে বসাবেন? তার মানে যখনই আপনি হচ্ছে একটা ক্লিপিং মাস্কের অবজেক্টকে রিলিজ করে দিবেন, সে তার ফিল কালারটা হারায় ফেলবে। ফিল যখন হারায় ফেলছে, তাকে আমি আবারও ফিল দিচ্ছি, এই যে আমি এটাকে সুইচ করে দিলাম, আগে ফিল দিব, দেন তারপর আবার নতুন ইমেজটাকে এখানে অ্যাড করব, তা না হলে কিন্তু হবে না। তা না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, কাজ করবে না, কারণ ওটার ফিল থাকে না। ঠিক আছে, আমি আবার একবার যদি দেখাই, সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল 7, আমি এবার স্ট্রোকটা দিচ্ছি না, দেখেন স্ট্রোক না দিয়ে আমি ডিটাচ করতেছি, রিলিজ ক্লিপিং মাস্ক। যখন আমি ইমেজটাকে সরাই নিচ্ছি, দেখেন শেপ আর দেখা যায় না, কিন্তু আদতে শেপ কিন্তু আছে। দেখেন শেপ কিন্তু আছে, তার ফিল কালার নাই, তার স্ট্রোক কালার নেই, আপনি কিসের মধ্যে ইমেজ বসাবেন? তো এই জন্য তখন আপনাকে আবারও কি করতে হবে? ফিল কালারটা আগে ফিরে আনতে হবে, দেন তারপরে আপনি হচ্ছে ইমেজ বসাবেন। ওকে, সো এটা অনেক সময় এটা ক্লায়েন্ট বলতেই পারে। সো বলতে গেলে দেখা যাবে যে হচ্ছে আপনার চেঞ্জ করতে গিয়ে এই প্রবলেমটা অনেকে ফেস করতে পারেন, দ্যাটস ওয়াই আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না, কারণ আমি বলছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এডিটিং কোনো কাজ করা যায় না, ফটো এডিটিং রিলেটেড কোনো কাজ করা যায় না, সেটা আপনাকে ফটোশপ দিয়ে করে আনতে হবে, দেন এখানে আপনি হচ্ছে জাস্ট বসাবেন, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটো এডিটিং কোনো সফটওয়্যার না। ওকে, সব সাইজ ইমেজ ইউজ করা যাবে, লাইক রাস্টার। ইমেজ সাধারণত রাস্টারই হয়, ইমেজ তো ভেক্টর হয় না, ইমেজ সবসময় রাস্টার। সো রাস্টার তো আপনি ব্যবহার, ইমেজ তো রাস্টার, সেটা আপনি ব্যবহার করতেই পারতেছেন। ওকে, আর সব সাইজ বলতে আপনার শেপের সাথে আপনি যেই সাইজের মনে করতেছেন বা যেটা আপনাকে ক্লায়েন্ট দিছে সেই অনুযায়ী হয়তো আপনি শেপ বাছাই করবেন। ওকে, যেমন আমি এখানে ধরেন যে একদম আহ, একটা ম্যানুয়াল শেপ নিছি। এখন আমি যদি চাই যে আমার ইমেজটা হচ্ছে কিছুটা স্কোয়ার টাইপের, সো আমি হচ্ছে এখানে স্কোয়ার টাইপের শেপ নিব। সো ওকে ফাইন, আমি স্কোয়ার টাইপের শেপ নিচ্ছি, কোনো আপত্তি নাই।
আমি যে কোনো শেপ নিতে পারি, যে কোনো ইমেজের উপরে, ইমেজের সাপেক্ষেও করতে পারি, অথবা আমি আমার প্রয়োজন মতো নো করতে পারি। সো সিলেক্ট করলাম Ctrl+7 দিয়ে, ক্লিক করে দিলাম। ওকে, ফাইন, হয়ে গেল। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম মনে হচ্ছে আজকে যতটুকু বলছি? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন এই জায়গাগুলোতে আমরা কিন্তু হচ্ছে আহ অনেক ভালোভাবে কাজ করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে না, একই ডিজাইনে অ্যাডোবি ইলাস্ট্রেটরে দুইটা পিকচার অ্যাড করতে পারবেন না, এটা ফটোশপে করা যায়। আহ, একই একই শেপের মধ্যে এটা করা যাবে না, দুইটা পিকচার। তবে একই ডিজাইনে করতে পারবেন। লাইক হচ্ছে আপনার এখানে দুইটা ডিজাইন আছে, দুইটা শেপ আছে, এই যে এটা একটা শেপ, এটা একটা শেপ, ধরেন যে আর একটা শেপ নিলাম, দুইটা শেপ। সো দুইটাকে আপনি সেম ওয়েতে আপনি বসাবেন। ঠিক আছে? যেভাবে আমি একটা ক্লিপ করব, সেভাবে আমি আরেকটাও ক্লিপ করতে পারবো। কিন্তু একই শেপের মধ্যে দুইটা ইমেজ বসাইতে হইলে আপনাকে আগে কলেজ করে নিয়ে আসতে হবে। আপনি ফটোশপ থেকে আগে দুইটা ইমেজকে একত্রিত করে বানায় নিয়ে তারপরে আপনি এখানে আনে বসালেন। ঠিক আছে? আর আরেকটা যেটা আছে, যেটা হচ্ছে পাজল টাইপ স্টাইল। একটা শেপের মধ্যে, একটা ইমেজকে মাল্টিপল শেপের মধ্যে, এটার একটা টিউটোরিয়াল আমার আসতেছে, আমার সবকিছু স্কেজুল করা আছে। হ্যাঁ, ইউটিউবে প্রতি একদিন পর পর একটা করে টিউটোরিয়াল আমার আপলোড হচ্ছে ইউটিউবে। সো এটার একটা টিউটোরিয়াল আমার দেয়া আছে, মেবি এটা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে হয়তো এই টিউটোরিয়ালটা পাবলিশ হবে আর কি। তো সেটাও দেখে নিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা কি যেন বলতে চাইলাম আপনাদেরকে। ও আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ডেতে যেটা একটা টপিক নিয়ে আমরা টপিক শুরু করে দিব, প্রজেক্ট বেস আমরা শুরু করে দেবো এরপর থেকে। আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে লেটার হেড লেটার হেড ডিজাইন দেখবো আমরা। সো লেটার হেড ডিজাইনে দেখবেন যে আমরা একটা কাস্টম শেপ নিতে পারবো, কাস্টম শেপের মধ্যে আমরা ইমেজকে ক্লিক করতে পারবো চাইলে। আবার যদি মনে করি যে হচ্ছে না সেটা করব না, ওকে ফাইন, আমরা সেটাও করতে পারি, অ্যাজ ইউ উইশ আর কি। আমরা যতটুকু দেখছি আমাদের এই টুল সেকশনের মধ্যে, সেগুলো নিয়েই আমরা হচ্ছে এখন আমাদের প্রজেক্ট ওয়াইসে কাজ করব। তখন আরো দুই চারটা টুলস বা আরো দুই চারটা জিনিস হয়তো আমাদের জানতে হইতে পারে, সেটা আমরা জানবো। বাট এখন, এখনকার পর থেকে আমরা হচ্ছে প্রজেক্ট বেসে চলে যাব। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেশ কয়েকটা প্রজেক্ট আছে, সেগুলো আমরা এখন ধীরে ধীরে শিখতে পারবো আর কি।